মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। ছবি চলে যাওয়ার পর প্রায় 10 বছর কেটে গেছে। যদিও এখনো সেই বিকেলের কথা মনে পড়লে জবার মন শিউরে ওঠে। ছবি চলে যাওয়ার পর থেকে জবা আর বিয়ে করেনি। লোকু গ্রামের অনেক লোককে দিয়ে বহুবার জবাকে বোঝানোর চেষ্টা করেছে। ওরা বারবার জবাকে বলে, নিজের জন্য না হোক ছেলেটার কথা ভেবে দেখ। জবা উত্তর দেয়, আমি আছি তো, আমি একাই সব সামলে নিতে পারবো। আমি কাউকে রিজুর মায়ের জায়গা দিতে পারবো না। আর জবা সেটা করেও গেছে। সারাদিন সে যখন কাজ করে রিসোর্টে, তখন রিজুকে সে লোকুর কাছে রেখে যায়। আর সন্ধেবেলা ছুটি হতেই জবা ছুটে যায় লোকুর বাড়িতে। তারপর রিজুকে নিয়ে বাড়ি যায়, নিজের হাতে রান্না করে রিজুকে খাওয়ায়। সারাদিনের সব ক্লান্তি একধারে রেখে রিজুর সাথে খেলে আর গল্প করে। আর তারপর রিজুর ঘুম পেলে তাকে ঘুম পাড়িয়ে নিজে ঘুমোতে যায়। কম রোজগারের মধ্যেই সে রিজুকে সবকিছু দেওয়ার চেষ্টা করেছে প্রতিনিয়ত। বাবা মা দুজনের ভালোবাসা একসাথে দেওয়ার দায়িত্ব পালন করেছে সে। রিজু চিরকালই খুব শান্ত, কোনোদিন সেভাবে কিছু আবদার করে না বাবা বা অন্য কারোর কাছে। খেলনা পেলে খুশি হয় অন্য বাচ্চাদের মতো। কিন্তু তার আসল নেশা হলো মাটির জিনিস তৈরি করা। লোকুর সাথে থেকে মাটির জিনিস তৈরি করার ইচ্ছেটা রিজুর আরো বেড়ে ওঠে। সারাদিন লোকুর সাথে থাকার ফলে রিজু একটা বিশেষ টান অনুভব করে এই কাজটাকে নিয়ে। লোকু সেটা বুঝতে পেরে রিজুকে যত্ন নিয়ে শেখাতে শুরু করে। এভাবেই হয়ে উঠল রিজুর বেড়ে ওঠা। প্রথম দিকে খুব ভালোভাবে না পারলেও আস্তে আস্তে শিখে নেয় রিজু কাজটা। মাটির কলসি, কাপ সবটাই সুন্দরভাবে তৈরি করতে পারে রিজু। কিন্তু লোকু যেভাবে মানুষের মুখ, শরীর সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে এই মাটি দিয়ে, সেটা রিজু ঠিক পারেনি। কিন্তু চেষ্টা সে চালিয়ে যায়। প্রত্যেক দিন সকালে উঠে মাটি নিয়ে আসা থেকে শুরু করে। সেটা নিয়ে রিজু প্রায় সারা দিন কাটিয়ে দেয়। চেষ্টা করে মানুষের মুখ, চোখ ফুটিয়ে তোলবার। একবার বানায়, ঠিকভাবে না হওয়াতে সেটাকে ভেঙে আবার নতুন করে তৈরির চেষ্টায় লেগে পড়ে। এইভাবেই সে দিনের পর দিন কাটিয়ে দেয়। লোকু অনেক সময় পাশে দাঁড়িয়ে হেসে বলে রিজুকে, তুই একটু বেশি চেষ্টা করছিস লাই, আরে এত ছাপ দিস না। যখন হওয়ার হবে ওটা নিজেই হবে, তোকে চেষ্টা করতে হবে লাই। শুনে রিজু হাসে। কিছুক্ষণের জন্য চুপচাপ বসেও থাকে, কিন্তু তারপর আবার চেষ্টা করা থেকে নিজেকে আটকাতে পারে না। কখনো তো রিজুর এটাও মনে হয় যে সে হয়তো পারবে না, তার মধ্যে সেই শিল্পী হওয়ার ভাবটাই নেই। কিন্তু ঠিক সেই সময় তার বাবা তাকে বুঝিয়ে বলে, চেষ্টার কোনো মার নাই রে রিজু, তুই চেষ্টা করে যা, তোকে আর কিছু ভাবতে হবে না। হ্যাঁ, আমি আছি তো, তুই চেষ্টা করে যা, এক না একদিন ঠিক পারবি। রিজুকে এই কথাগুলো বেশ জোর দেয় বুকে, আর সেটা নিয়েই সে বারবার এগিয়ে যায় নিজের চেষ্টার দিকে। কিন্তু সেই বুকের জোরটা রিজুর বেশি দিন থাকলো না। হঠাৎ একদিন রিজু সারা গায়ে মাটি মেখে নিজের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। ঠিক তখনই খবরটা এলো। লোকু অস্থিরভাবে এসে দাঁড়ালো রিজুর পাশে আর বলল, রিজু, রিজু বাবা, একবার চল তো আমার সাথে, একটু দরকার আছে, চ। শুনে রিজু অবাক হয়ে তাকালো লোকুর দিকে আর জিজ্ঞেস করলো, কি হয়েছে কাকা, কি দরকার গো? লোকু এবার একটু বিরক্ত হয়েই বলল, উফ, তুই আয় না আমার সাথে, দরকার আছে বলেই তো বলছি নাকি। রিজু আর প্রশ্ন করল না। সেই গা থেকে কিছুটা মাটি ঝেড়ে ফেলে এগিয়ে গেল লোকুর সাথে। কিছুটা যাওয়ার পর রিজু বুঝতে পারল এটা তো তার বাবা রিসোর্টের দিকে যাওয়ার রাস্তা। বুঝতে পেরেই সে ঘুরে দাঁড়ালো লোকুর দিকে, তাকে প্রশ্ন করল,
এদিক দিয়ে তো বাবার রিসর্ট, এখানে কেনে যাচ্ছি আমরা? লোকু একবার রিজুর দিকে তাকিয়ে কিছু না বলেই আবার হাঁটতে শুরু করল। রিসোর্টের কাছে পৌঁছেই দুজন দেখতে পায় অনেক লোকের ভিড়, তার সাথে অ্যাম্বুলেন্স। রিজু আবার তাকায় লোকুর দিকে। লোকু এবার একটা হাত রিজুর কাঁধে রাখে, তারপর রিজুকে জানায়, তোর বাবা আজকে কাজের মধ্যে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে, তারপর থেকে আর হুঁশ ফেরে নাই। কথাটা শুনে রিজুর হাত পা ঠান্ডা হয়ে যায়। ও ছুটে এগিয়ে যায় রিসোর্টের গেটের দিকে। ওখানে দাঁড়িয়ে থাকা লোকজনকে ঠেলে সরিয়ে দেখে ওর বাবা একটা স্ট্রেচারের ওপর পড়ে, কোনো হুঁশ নেই। রিজু বসে পড়ে ওর বাবার পাশে, দুহাত দিয়ে ঝাঁকিয়ে বাবাকে তোলার চেষ্টা করে, কিন্তু তাতে সফল হয় না। পাশে দাঁড়িয়ে থাকা নার্সরা রিজুকে ধরে সরিয়ে দেয়। একজন নার্স কাছে এসে ওকে জিজ্ঞেস করে, ইনি আপনার কে হন? রিজু উত্তরে বলে, আমার বাবা। এর কি হয়েছে? বাবা উঠছে না কেনে? কথাটা শুনে নার্স বলে, এখনো ঠিক কিছু বলা যাচ্ছে না, হার্ট অ্যাটাক বলেই মনে হচ্ছে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। তারপর ওখানে থাকা সবাই তাড়াতাড়ি জবাকে তুলে দেয় অ্যাম্বুলেন্সে। রিজু আর লোকু বসাতেই গাড়ি চলতে শুরু করে হাসপাতালের রাস্তায়। রিজু বাবার পাশে বসে তার অবস্থা দেখতে পারে না। হাত পা সব কাঁপতে শুরু করে রিজু, মাথা ঘুরতে শুরু করে। লোকু তখন রিজুকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করিস না রিজু, দেখিস তোর বাবা একদম ঠিক হয়ে যাবে না। ডাক্তারবাবুরা খুব ভালো লোক, ওরা ঠিক করে দেবে আমাদের জবাকে। হ্যাঁ, রিজু এই কথাগুলোই বিশ্বাস করতে চায়, কিন্তু চিন্তাটা ওর মাথা থেকে যায় না। এভাবেই বেশ কিছুটা সময় পেরিয়ে যায়। তারপর তারা এসে পৌঁছয় হাসপাতালে। হাসপাতালের কর্মচারীরা তাড়াতাড়ি চাকা দেওয়া স্ট্রেচার আনে। জবাকে তাতে শুইয়ে নিয়ে যাওয়া হয়। তাকে সোজা পাঠানো হয় আইসিইউতে। রিজু প্রথমেই ডাক্তারকে জিজ্ঞেস করতে যায়, কিন্তু একজন নার্স রিজুকে থামিয়ে দিয়ে বলে, আপনি একটু বসুন, ডাক্তার দেখুক কি হয়েছে, তারপর আপনাকে সব জানানো হবে। রিজু সেটা শুনে চুপ করে বসে পড়ে, ওখানে রাখা সারি দেওয়া চেয়ারগুলোর মধ্যে একটা। বেশ কিছুটা সময় পেরিয়ে গেল, তাও কোনো উত্তর এলো না। বাইরে বসে থাকা রিজু আর লোকু দুজনের বুকের ধুকপুকানি বেড়েই চলল। শেষমেশ বেরিয়ে এলো ডাক্তার। তাকে বেরোতে দেখে রিজু আর লোকু দুজনেই ছুটে গেল তার দিকে। রিজু প্রথমে জিজ্ঞেস করল, কি হয়েছে ডাক্তারবাবু? আমার বাবার কি হয়েছে? ও ঠিক আছে তো? ডাক্তার একটু ভুরু কুঁচকে বললেন, দেখুন, ওনার হার্টের সমস্যা দেখা দিয়েছে, অপারেশন করতে হবে। তাছাড়া ওনাকে বাঁচানো যাবে না, যদিও অপারেশনটাও রিস্কি, কিন্তু ওটাই শেষ উপায়। আপনারা রাজি থাকলে আমি কালকের মধ্যেই সেটার ব্যবস্থা করতে পারি। শুনে রিজু আর লোকু দুজনেই প্রায় একসাথেই বলে উঠল, হ্যাঁ ডাক্তারবাবু, যা দরকার লাগে আপনি করুন, কিন্তু জবাকে বাঁচান, জবাকে বাঁচান ডাক্তারবাবু। সেটা শুনে ডাক্তার বললেন, বেশ, তাহলে আপনারা অপারেশনের টাকাটা জমা করে দিন কাউন্টারে। যা দরকার পড়বে সবটাই আমি এই কাগজে লিখে দিচ্ছি। আপনারা টাকাটা জমা করলেই এদিকের সব কাজ আমি শুরু করে দিচ্ছি, ঠিক আছে? রিজু ডাক্তারের লিখে দেওয়া কাগজটা নিয়ে সোজা ছুটে যায় ক্যাশ কাউন্টারের দিকে। সেখানে রিজু কাগজটা জমা করে। কাউন্টারে বসে থাকা মহিলা সেটা দেখে রিজুকে গোটা খরচের একটা হিসেব জানায়। টাকার অঙ্কটা শুনে রিজু আর লোকু দুজনেরই প্রায় মাথা ঘুরে যায়। এত টাকা তারা জীবনে দেখা তো দূরের কথা, কোনোদিন স্বপ্নেও ভাবেনি, কিন্তু সেটা লাগবে। ওটা ছাড়া তো জবাকে বাঁচানো যাবে না। লোকু ওই মহিলার দেওয়া কাগজটা নিয়ে রিজুর কাঁধে হাত দিয়ে তাকে সরিয়ে নিয়ে আসে পাশে। রিজুকে সে বলে, কিছু একটা জোগাড় করা যাবে, তুই চিন্তা করিস না, আমরা সবাই আছি। হ্যাঁ। কিন্তু রিজুর এসব কোনো কথাই কানে ঢোকে না। রিজু ভাবতে থাকে, এই টাকা ওদের পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব, কিন্তু
তাহলে কি নিজের বাবাকে মরতে দেবে ও? যে বাবা তাকে একা হাতে মানুষ করেছে, সব শখ আহ্লাদ পূরণ করেছে। রিজুকে একধারে দাঁড় করিয়ে লোক রিসেপশনে গিয়ে জানায় যে সে যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছে টাকাটা জোগাড় করা, তারা যেন তাকে একটু সময় দেয়। ভদ্রমহিলা বলে যে তারা সময় নিক, কিন্তু খুব দেরি যেন না করে, এতে জবার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। লোকু সেটা শুনে মাথা নেড়ে রিজুকে নিয়ে গ্রামে ফিরে আসে। রিজুকে আর বাড়ি যেতে দেয় না লোকু, নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখে। রাত্রে কোনো রকম ভাতে ভাত ফুটিয়ে মন মেরে খেতে বসে দুজনে, কিন্তু কেউ কোনো কথা বলে না। দুজনের মাথায় একটাই চিন্তা, ওরা জবাকে বাঁচাতে পারবে তো? কোনোভাবে রাতটা কাটিয়ে সকালে রিজু আর লোকু দুজনেই বেরিয়ে যায় টাকার খোঁজে। লোকু প্রথমেই নিজের যা কিছু সঞ্চয় ছিল সব তুলে দেয় রিজুর হাতে। রিজু নিজের কান্না সামলাতে পারে না, লোকুকে জড়িয়ে ধরে সে কাঁদতে শুরু করে। লোকু তাকে বুঝিয়ে বলে, তুই আর তোর বাবা ছাড়া আমার আছেই কে? তোদের জন্য করব না তো কাদের জন্য করব বল? চল, আরো টাকা জোগাড় করতে হবে, চল। ওরা দুজনেই বেরিয়ে যায় টাকার খোঁজে। প্রথমেই রিজু বাড়ি গিয়ে তাদের সব জমানো টাকা এক জায়গায় জড়ো করে। তাদের বাড়িতে পোষা গরু ছাগল সব বিক্রি করে পাশের বাজারে গিয়ে, কিন্তু তাতে অর্ধেক টাকাও জোগাড় হয়নি। এদিকে দিন গড়িয়ে সন্ধে হতে চলেছে। টাকাটা না জমালে কোনোভাবেই জবাকে বাঁচানো যাবে না। এই চিন্তাটা লোকু আর রিজুকে পেয়ে বসে। তাই রিজু বলে, কাকা, আর উপায় নাই গো। বলছি, গরু বাছুর টাকা সবই তো গেল, এখন শুধু বাড়িটাই আছে, ইটা বেচা ছাড়া আর উপায় নাই। লোকু কিছুক্ষণ ভেবে তারপর মাথা নেড়ে সম্মতি জানায়। রিজু তাড়াতাড়ি তার বাড়ির কাগজপত্র বের করে লোকুকে নিয়ে বেরিয়ে পড়ে। পলাশডাঙ্গা থেকে একটু দূরে শহরের একদম কোনায় একজন উকিলের বাড়ি, নাম মৃগাঙ্ক বাইন। পেশায় উকিল হলেও আশেপাশের লোকজনদের কাছে সে মহাজনের মতো টাকা ধার খাটানোর ব্যবসা চালায়। দুজনে মিলে তার কাছে যাবে বলেই ঠিক করে। গ্রাম থেকে বেরিয়ে একটা টোটো ভাড়া করে ওরা দুজনে গিয়ে পৌঁছয় উকিল মৃগাঙ্কের বাড়ির বাইরে। বাড়িটা দেখে এই অবস্থাতেও দুজনে অবাক হয়ে যায়। পুরোপুরি প্রাসাদ না হলেও তার থেকে কিছু কমও নয়। সামনে বড় একটা লোহার দরজা, পাশেই বসে আছে একজন গার্ড। তাকে ডেকে রিজু জিজ্ঞেস করে, বাবু আছেন? গার্ড উত্তরে ঘুরিয়ে প্রশ্ন করে, তাদের কি দরকার? তখন লোকু এগিয়ে এসে বলে, আমরা খুব অসুবিধায় পড়ে এসেছি ভাই, খুব টাকার প্রয়োজন। শুনেছি তোমার বাবু জিনিস বন্ধক রেখে টাকা ধার দেন, আমরা সেই কাজেই এসেছি। শুনে গার্ড গেট খুলে দেয়। তারপর সে লোকু আর রিজুকে নিয়ে গিয়ে বসায় বাড়ির ভেতরে। কিছুক্ষণ পর বাড়ির অন্দরমহল থেকে বেরিয়ে আসে মৃগাঙ্ক। তার চলাফেরা সবেতেই একটা জমিদারি ভাব আছে। মৃগাঙ্ককে আসতে দেখে রিজু আর লোকু দুজনেই বেশ জড়সড় হয়ে সোফার পাশে মাটিতে হাঁটু ভাঁজ করে বসল। মৃগাঙ্ক এসে একটা আরাম চেয়ারে বসল। তারপর তাদের দিকে তুচ্ছভাবে তাকিয়ে জিজ্ঞেস করল, হ্যাঁ কি চায়? রিজু আর লোকু একে অপরের দিকে একবার তাকায়। তারপর লোকু সবটাই খুলে বলে তাকে কিভাবে তার বন্ধু অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি, আর তাদের টাকা লাগবে তার অপারেশন করার জন্য। তাই ওরা নিজের বাড়ির কাগজ জমা রেখে টাকা চাইতে এসেছে। সবটা শুনে মৃগাঙ্ক জিজ্ঞেস করল কত টাকা লাগবে ওদের। লোকু আর রিজু দুজনেই কিছু না লুকিয়ে বলল তারা কিভাবে সব বিক্রি করে অর্ধেক টাকা জমিয়েছে, আর ওদের এখন কত টাকা লাগবে। মৃগাঙ্ক সব শোনে। সে ভাবে যে যদি ওইটুকু টাকা দিয়ে জায়গাটা মৃগাঙ্ক হাতিয়ে নিতে পারে, তাহলে পরে তার অনেক বেশি টাকায় সে ওই একই জায়গা বিক্রি করতে পারবে।
এখন শহরের অনেকেই এরম গ্রামের মধ্যে জায়গা খোঁজে ফার্ম হাউস বানানোর জন্য। ছুটি কাটাতে আসে তারা এই সুন্দর জঙ্গলের মধ্যে থাকা গ্রামগুলোতে। এটা ভাবতেই মৃগাঙ্কর চোখ চমক দিয়ে ওঠে। তাও সে নিজেকে স্থির করে বলে, বেশ, তোমরা আগে বাড়ির কাগজ দেখাও, তারপর যতটা তোমাদের দরকার সেই টাকাটা আমি দিয়ে দিচ্ছি। পরে তোমরা সুদের সাথে ফেরত দিয়ে বাড়ির কাগজ নিয়ে যাও, ঠিক আছে? যদিও সেই জমি ফেরত দেওয়ার কোনো ইচ্ছেই মৃগাঙ্কর ছিল না। বাড়ির কাগজে চোখ বুলিয়ে নিয়ে মৃগাঙ্ক টাকাটা ওদের দিয়ে দিল। টাকাটা হাতে পেয়ে রিজুর দুটো চোখ জলে ভরে এলো। সে সোজা মৃগাঙ্ককে প্রণাম করে তাকে ধন্যবাদ জানিয়ে হাসপাতালের দিকে এগিয়ে গেল। লোকু আর রিজু হাসপাতালে পৌঁছে সোজা কাউন্টারের দিকে গেল। টাকাটা জমা করে এগিয়ে গেল ডাক্তারের চেম্বারের দিকে। ডাক্তারবাবুকে রিজু বলল, ডাক্তারবাবু, টাকাটা আমি এনে দিয়েছি, আপনি দয়া করে বাবাকে ঠিক করে দিন এবার। ডাক্তারবাবু বললেন যে তিনি যথাসম্ভব চেষ্টা করবেন, আর সে অপারেশনের কাজ শুরু করে দিচ্ছে। অপারেশন কালকে সকালে হবে। তারপর রিজু গেল তার বাবার ঘরে। গিয়ে দেখে জবা খাটে শুয়ে আছে। রিজু বসে তার বাবার পাশে আর বলে, তুমি চিন্তা করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। যদিও জবার গলা দিয়ে প্রায় আওয়াজই বেরোচ্ছে না, তাও সে কষ্ট করে বলে, আরে রিজু, এত টাকা তুই পেলি কোথা? রিজু শুনে উত্তর দেয়, সে তুমি চিন্তা করো না বাবা, লোকু কাকার সাথে আমি ঠিক জোগাড় করে এনেছি। তুমি এখন শুয়ে যাও, কালকে সকালে অনেক ধকল তোমার। এটা বলে রিজু শেষবার একবার বাবার দিকে তাকিয়ে তারপর বেরিয়ে যায় রুম থেকে। সারা রাস্তা চিন্তাতেই কেটে যায় রিজু আর লোকুর। হাসপাতালের বাইরেই একে অপরের পাশে বসে রাত কাটিয়ে দেয় দুজনে। শেষমেশ সকাল আসে আর শুরু হয় জবার অপারেশন। কিন্তু অনেক চেষ্টা করেও জবাকে বাঁচানো যায় না। সে অপারেশন চলাকালীনই মারা যায়। অপারেশন রুম থেকে ডাক্তার বেরিয়ে এসে খবরটা বাইরে পায়চারি করা লোকু আর রিজুকে দেয়। তাদের দুজনের পায়ের নিচের মাটি সরে যায়। ওরা হাসপাতালের মাটিতে বসেই কান্নায় ভেঙে পড়ে। ওরা নিজেদের সব কিছু দিয়ে চেষ্টা করেছে জবাকে বাঁচাতে, কিন্তু শেষে সেটা আর পারেনি। ওরা হেরে গেছে মৃত্যুর কাছে। কতক্ষণ পেরিয়ে গেছে খবরটা আসার পর তাদের আর হুঁশ নেই। সকাল গড়িয়েছে, সূর্য মাথার উপরে পৌঁছে গেছে। আশেপাশের লোকজনেরা তাড়া দেওয়ায় তাদের হুঁশ ফেরে। তারা নিজেদেরকে সামলে হাসপাতালের সব কাজ মেটায়। তারপর জবার দেহটাকে নিয়ে ফিরে আসে গ্রামে। লোকজন জানতে পেরে জবার বাড়ির বাইরে জড়ো হয়। এত লোকজন দেখে 10 বছর আগের ঘটনাটা মনে পড়ে যায় রিজুর। ওর মনে পড়ে ঠিক এভাবেই লোকজন জড়ো হয়েছিল যেদিন ওর মা মারা গিয়েছিল। লোকু বাকি গ্রামবাসীদের সাথে মিলে সৎকারের সব জিনিস জোগাড় করতে শুরু করে। রিজু এবার কিরকম চুপ মেরে যায়। তার আগের চোখের জল এখন পুরোপুরি শুকিয়ে গেছে। ও কোনো ভাব ছাড়াই বসে থাকে নিজের বাবার দেহটার পাশে। বিকেলের মধ্যেই লোকু সব জিনিস পুরোহিত সমেত নিয়ে আসে জবার বাড়িতে। সেখান থেকেই সৎকার যাত্রা করে ওরা চলে যায় নদীর ধারে। রিজু তার বাবার মুখাগ্নি করে। সব শেষে রিজু বাকিদের সাথে নিজের বাড়ির পথে ফিরতে শুরু করে। কিন্তু বাড়ির কাছে আসতেই সে দেখে তার বাড়িতে বড় একটা তালা ঝুলছে। কিন্তু এ তালা তো সে নিজে দিয়ে যায়নি। তাহলে কে দিল তালা? তখনই পাশে বসে থাকা দুজন লোক উঠে আসে রিজুর দিকে। তারা রিজুকে জানায় ওরা মৃগাঙ্ক বাবুর লোক, আর বাড়িটা ওরা মৃগাঙ্ক বাবুর কথাতেই তালা দিয়েছে। তার সাথে যাওয়ার আগে এও জানিয়ে গেল তারা বাড়ি ফেরত চাইলে রিজু যেন সুদ সমেত পুরো টাকা নিয়ে মৃগাঙ্ক বাবুর বাড়িতে আসে। কিন্তু সে টাকা রিজু পাবে কোথায়? সে তো সব হারিয়েছে। 10 বছর আগে মাকে হারালেও
তার বাবা এতদিন সবকিছুর যোগান দিয়েছে, ভেঙে যাওয়া হলেও একটা পরিবার ছিল। কিন্তু কয়েক ঘন্টা আগে রিজু সেটাও হারিয়েছে। এই প্রথম রিজুর মনে তার বেঁচে থাকা নিয়ে প্রশ্ন উঠে এলো। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।